কিন্তু এখন আজকে একটা সংসদ যদি বলে দেয় ভবিষ্যতে আর কোনো সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে না, তাহলে আমরা কি করছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষার জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিচ্ছি। কারণ ভবিষ্যৎ সংসদ চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারবে না। এটা একটা দিক। তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমি বলি যে একটা মূল কাঠামোর অংশ, কারণ অনেকগুলো সিদ্ধান্ত আছে আমাদের সুপ্রিম কোর্টের, আমাদের পাশের দেশের সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের, যে গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। কাজে আমাদের মূল কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে অসাংবিধানিক, কারণ এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী, সংবিধানের মূল কাঠামোর সাথে পরিপন্থী। এবং আরো একটা বিষয় আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু সেই আদেশ, আপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমি আপনাদেরকে এই কথা বললাম, আরো অনেকগুলো বিষয় আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন, সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। এটা হলো আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি পঞ্চম সংশোধনী সম্পূর্ণভাবে স্টে করে দেওয়া হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বর্তমান কনটেক্সটে। পঞ্চদশ, যদি পঞ্চদশ, আমার অভিমত হচ্ছে একজন, আর আপনি জিজ্ঞেস করছিলেন কারা করেছেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার একজন পিটিশনার, ডক্টর হাফিজউদ্দিন খান, ডক্টর তোফায়েল আহমেদ এবং আমাদের সাথে আরো দুজন ইয়াং তরুণ পিটিশনার আছেন যারা এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কাজে তারা দুজনও আমাদের সাথে, দুজন তরুণ ভোটার আমাদের সাথে পিটিশনার হিসাবে আছেন, আর ওনারা আইন মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব। আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আর ইন্টারিম অর্ডারের ব্যাপারে আপনি যেটা জানতে চেয়েছিলেন, তো আমার অভিমত হচ্ছে একজন ওনাদের নিযুক্ত আইনজীবী হিসাবে এই মামলায়, যে যদি পঞ্চদশ সংশোধনীতে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন বললেন তখন মনে হলো উনি এই ব্যাপারে নিশ্চিত না। উনি ভাবছেন পুরোটা সংশোধনী যদি স্থগিত করা হয় তাহলে কোনো ধরনের সমস্যা হবে কি হবে না এই ব্যাপারে উনি সম্পূর্ণ নিশ্চিত না। সেই জন্য উনি আলাদাভাবে একটা ধারার স্থগিতের আবেদন করেন, সাথের পর। তখন আমার বক্তব্য ছিল যে আলাদাভাবে একটা ধারা স্থগিত করাটা হয়তো ঠিক হবে না, আমরা পুরোটা স্থগিত করি, কারণ এতে কোনো সমস্যা হবে না, অথবা আমরা কোনো স্থগিত না করি, আমরা রুলের শুনানি করি। আমার নাম ডক্টর শরীফ ভুইয়া।
অনেক ধন্যবাদ। এই রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকত তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং 7 জানুয়ারি নির্বাচনটা যে না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না, এতগুলো ব্যক্তি আহত হতো না। যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যেত। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংসদ নিয়ে পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ দিই, বাদিয়ে আমি এবার একটা চুক্তি বই লিখেছি এবং এটা নির্বাচনের আগে প্রকাশ করেছিল প্রথমা, কিন্তু অত্যন্ত দুরু পক্ষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি, অপরাজনীতি ছিল, কিন্তু রাজনীতি। আপনারা এই বইটা দেখবেন, অনেক কিছু তথ্য ওখানে অন্তর্ভুক্ত আছে। যেমন যে হাইকোর্টের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 10ই মে 2011 তারিখে 10ই মে 2011 তারিখে একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী শহীদ সাহেব যেটা বললেন, আগামী 2 নির্বাচনের পরে 10ম এবং 11 এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এবং যদি সংসদ চায় তাহলে ওই বিচারপতিদের রাখার যে বিধান সেটা সংশোধন করতে পারে। শুধুমাত্র বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি না, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয় সংসদের অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, একবারে ভদ্রভাবে বলতে গেলে ওই যে বিভ্রান্তিমূলক, আর এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং শুধু তাই নয়, যে আপনারা জানেন যে বেগম খালেদা চৌধুরী এবং এই যে সুরেন্দ্র সেনগুপ্তের নেতৃত্বে 15 সদস্যের একটা কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি সর্বসম্মত, আমার বইতে এগুলো সবগুলো লেখা আছে, একবারে কোট করা আছে। সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যেন সংবিধান সংশোধন করা হয়। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের একদল নেতাকে নিয়ে সেই কমিটির সামনে উপস্থিত হয়ে একই রকম তিনি সুপারিশ করেছিলেন 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা। তো রাতারাতি যেটা হলো যে কত 29 বছর, আমি তারিখগুলো মনে নাই, যে তারা যখন যে ওই কমিটি, যে বেগম খালেদা চৌধুরী এবং সুরেন্দ্র সেনগুপ্তের কমিটি যখন তাদের সুপারিশ চূড়ান্ত করলো তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো এবং সেই সাক্ষাতের সম্পূর্ণ উল্টে যায়। এবং এটাও ওই যে আরেকটা সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার, সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ বলতে একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার দিক থেকে পঞ্চদশ সংসদে পাশ করা হয়। এবং এটা বাতিল হওয়া দরকার, এবং যার ফলে এইরকম যেন আর না হয়। এই যেসব পরবর্তী যুগে এইভাবে যে আইন স্বেচ্ছাচারিতার দিক থেকে যেন সংবিধান প্রণয়ন না করে, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে এগুলো যেন পুনরাবৃত্তি হয়। এবং আপনারা জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টা নির্বাচন হয়েছে। এই 4টা নির্বাচনে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। তো তার মানে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি।
না, না, 2008 নির্বাচন তো অবৈধ হওয়ার সুযোগ নাই। এটা আপনি যে প্রশ্নটা করছেন জটিল, এটা একটা পদক্ষেপ দিয়ে কিন্তু আমাদের নির্বাচনী ব্যবস্থাকে পুরস্কৃত করা যাবে না, এটাকে স্বচ্ছ এবং ওই গ্রহণযোগ্য করা যাবে না। এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমাদের নির্বাচন কমিশন, যেটা দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশনের সদস্য পক্ষপাতদুষ্ট, এবং এটাও কারসাজির মাধ্যমে এই নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে। আইনে ত্রুটি আছে, পদ্ধতিতে ত্রুটি আছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, এদের দলীয়করণ, এই এবং আমাদের 2018 যে মধ্যবর্তী নির্বাচন এসেছে আতাপ, ওটা এক শ্রেণীর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আতাপ নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ওই যে সহযোগিতা এটা করেছে। এর যেন পুনরাবৃত্তি না ঘটে, এইরকম স্বেচ্ছাচারিতামূলকভাবে যেন আইন সেটা সংবিধান কোনো পরিবর্তন করা না হয়, এবং আমরা যেন এই রকম মর্মান্তিক ঘটনাগুলো এড়াতে পারি ভবিষ্যতে। এই জন্যই আমরা সংশোধনীতে অনেকগুলো ব্যাপার আছে, মানে আপনি কি সবগুলো স্বীকৃতি দেওয়া এই সবগুলোই কি আপনি আসলে বাতিল জানতেন? পঞ্চদশ সংশোধনী একটা প্যাকেজ, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে। তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী সংশোধনীর মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ।